গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে প্রায় 9টা। সকালবেলায় কাজগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, তাই তড়িঘড়ি নেমে এসেছি পুজোটা দেবো বলে। স্নানও হয়ে গেছে, ওই যে এখন সকাল সকাল স্নান করে পুজোটা সেরেই তারপরে রান্নাঘরে ঢুকি। আর সকাল থেকে চলছে তাণ্ডব, মানে প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছে বাইরে, এত হাওয়া দিচ্ছে, ঝাপটা ঝাপটির আওয়াজ আসছে চারদিকে। মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের বাড়িটাই না উড়িয়ে ফেলে দেয়। মাঝে মাঝে এরকমই লাগে জানেন, রাত্রেবেলা যখন ঘুমোই এত জোরে জোরে হাওয়া দেয়, মনে হয় বোধহয় আমাদের দিল বাড়িটাকে ভেঙে। আর এই দেখুন, অ্যামাজন থেকে আরও কিছু আমি কোস্টার অর্ডার করেছি। প্রত্যেকটা কালারের দুটো দুটো আছে, মানে 3টে যে কালার ছিল দুটো দুটো করে আমি এরকম 6টা আনিয়েছি। ঠাকুরের সিংহাসনে রাখবো, মানে প্রসাদগুলো দেবো এর ওপরে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরকম আরও অনেক কালারেরও আছে, তবে আমার এই 3টে কালার সব থেকে ভালো লেগেছে। তো এখানে একটা ছাড়া বাকি সবগুলোই ইউজ করলাম। সিংহাসনটাকে অল্প অল্প করে সাজাচ্ছি, নিজের ঘরটাকেও যেমন সাজাই তাই ঠাকুরের ঘরটাকেও খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। ঘর সাজানোর কথা বলতে একটা কথা আমার খুব মনে হয়, ঘর সাজাতে গেলে একটু ধীরে ধীরে সাজানোই ভালো। একসাথে অনেক জিনিস কিনে সাজিয়ে নিলে না সেই মজাটা আসে না। আস্তে আস্তে থেকে থেকে ঘরটাকে যদি সুন্দর করে সাজিয়ে তোলেন না, তার মজাটাই আলাদা। আর খুব সুন্দর করে কিন্তু সাজানোও হয়। পুজো করে আসতেই দেখছি গোলক তড়িঘড়ি কোথায় ছুটছে। আমি ওকে জিজ্ঞাসা করতেই বলল ওই যে বাইরে যে ট্র্যাশগুলো রাখা ছিল সেগুলো সব উড়ে চলে যাচ্ছে। ওকে আমাদের সামনে যে লড়া আছে, লড়ার বিল ওরা ফোন করে বলল, তো ওই জন্যই তড়িঘড়ি ছুটছে। ওই দেখুন কোথায় গিয়ে উল্টে পড়ে আছে আমাদেরগুলো। হাওয়ার তোড় এতটাই যে ভারী ভারী ট্র্যাশ ক্যানগুলোকেও উড়িয়ে পুরো ফেলে দিচ্ছে। আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে বেশ কিছু রান্না আছে, তাই আজকে এখানে একটাই রান্না করছি, পটলের তরকারি। এটা হয়ে গেলেই আমার আজকে কাজ শেষ, মানে রান্নার কাজ শেষ। তবে বেশ কিছু আরও কাজ আছে যেগুলো সময় সময় আমি সব সময় করে নিই। যেমন এই কেটেলটা, এটাতে জল গরম করতে করতে এর মধ্যে একটা হার্ড ওয়াটারের স্পট পড়ে যায়, তাই এটা সময় থাকতে থাকতে যদি একটু ভিনিগার আর বেকিং সোডা দিয়ে এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই, আবার একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। বেশ অনেকটা জল নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা ভিনিগার দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুনের মতো এখানে বেকিং সোডা দিয়ে এটাকে পুরো জলটা গরম হতে দেব। এর মধ্যে যে হার্ড ওয়াটারের স্পট পড়ে বা কাঁচের মধ্যে যে স্পটগুলো পড়ে যায় সেগুলো কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায়। আর ভেতরে যে জল রাখতে রাখতে একটা স্মেলও হয়, সেটাও কিন্তু পুরো চলে যায়। আর এখানে যে কফি করে, কফি মাগটার মধ্যেও বেশ একটুখানি নোংরা হয়ে গেছিলো। আসলে আমি খেয়ালই করিনি, গোলক একদিন কফি বানিয়েছিল, এইভাবেই রেখে দিয়েছিল, তো সেটাকেও পরিষ্কার করে রেখে দিলাম। এটা সাধারণত কফি বানানোর পরই পরিষ্কার করে আমি ধুয়ে রাখি, কিন্তু এটা সেদিন আমি খেয়াল করিনি, তাই একসাথেই দুটোকে পরিষ্কার করে নিলাম। চলুন, রান্না বান্না তো হয়ে গেছে, এবারে পুরো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখছি জল ফুটে ফুটে বেশ ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। এবারে জল ফেলে এটাকে একটুখানি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। আপনাদের দেখাতে ভুলে গেছি, এই যে ভিনিগার আর বেকিং সোডা দেওয়া গরম জলটা, এটাকেও আমি ওয়েস্ট করি না। আমাদের যেই সিঙ্কটা আছে, সিঙ্কটার যেখানটায় জল পাস হওয়ার জায়গাটা আছে, সেই জায়গায় একটু বেকিং সোডা দিয়ে রাখি। তারপরে এই গরম ভিনিগার সমেত গরম জলটা দিয়ে দিলে কিন্তু ওখানেও যেই ময়লাটা থাকে সিঙ্কের মধ্যে, সেটা চলে যায়। বিকেল গড়িয়ে এখন সন্ধে হব। আর এখানে আমি এখন রাত্রের খাবারের জোগাড় করছি। আজকে দোসা বানাবো, তাই এখানে আলু সেদ্ধ করতে দিচ্ছি, আলুর পুর বানাবো। আপনাদের মধ্যে একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন যে দোসার যে পুরো প্রসেসটা সেটা যদি শেয়ার করি। আজকের ব্লগে পুর, সাম্বার, চাটনি কিভাবে বানাতে হয় সেগুলো তো শেয়ার করব, কিন্তু পুরোপুরি দোসাটাকে চাল ডাল ভিজিয়ে তারপরে সেটাকে বেটে কিভাবে ফার্মেন্ট করি সেটা আজকে আর হবে না, কারণ সেটা আমি অলরেডি করে নিয়েছি। তবে এর আগে বেশ কয়েকটা ব্লগে আমি এটা শেয়ার করেছি, সেগুলো যদি খুঁজে পাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, বা আপনার কমেন্টে আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো, তাহলে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, এখানে আলুগুলো সেদ্ধ হতে দিয়ে এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে
অল্প করে এখানে তুয়োর ডাল নিয়ে নিচ্ছি। প্রথমে ছোট প্রেশার কুকারটাই নিয়েছিলাম, খেয়াল ছিল না, তারপরে মনে হলো আরও তো সবজি দেবো, তাই বড় প্রেশার কুকারটাই বসিয়ে দিলাম। বড়টা না, এটা হচ্ছে মাঝারিটা। তো যাই হোক, ডাল অল্প করে নিয়েছি, ডালের মধ্যে অল্প নুন আর জল দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এখানে আমি দোসার পুরের জন্য আর সাম্বারের জন্য যা যা লাগবে কেটে রেডি করে নিয়েছি। সাম্বার বানানোর জন্য ডালটাকে প্রথমেই বেশ ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, তারপরে প্রেশার কুকারটা খুলে বাকি সবজিগুলো এখানে দিয়ে দেবো। এখানে বেগুন, মূলো, লাউ আর ড্রামস্টিক দিয়েছি, সাথে গাজর দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, অনেকটা রসুন, টমেটো আর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। এখানে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো সাম্বার মশলা। ডালটাকে আগে থেকে সেদ্ধ করে নিই, কারণ ডালের সাথে সবজিটাকে সেদ্ধ করলে সবজিটা একদম গলে যায়, তাই ডালটাকে আগে বেশ অনেকটাই সেদ্ধ করে নিয়ে আবার কিছুটা সবজি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিই। তারপরে জল দিয়ে দিলাম সাম্বার মশলা দিয়ে। আর সাম্বার মশলাটা তো দেখলেনই, এটা আমার ব্যাপস থেকে আনা, এটার গন্ধ খেতেও যেমন সুন্দর, গন্ধটাও তেমন সুন্দর। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল, নুন, মিষ্টি দিয়ে এটাকে আবার একটুখানি দুটো সিটি দিয়ে নেব। সাম্বারটা তো ওইদিকে বসিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হয়ে গেলে ছক লাগিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। ততক্ষণে এখানে আমি যে আলুর পুরটা হয়, দোসার যে পুরটা, সেটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকটা সর্ষে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, অল্প একটুখানি মৌরি গুঁড়ো করে দিই। এটা একদমই অপশনাল, আমার খুব ভালো লাগে মৌরিটা দিলে, একটা খুব সুন্দর গন্ধ আসে, দিয়ে একবার দেখতে পারেন। মৌরির সাথে শুকনো লঙ্কা আর কারি পাতাটা দিয়ে ঝপ করে ঢাকাটা দিয়ে দিলাম, খুব ছেটে, তাই আর ছিটে একদম গায়ের মধ্যে আসে, তাই একটু ঢাকাটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকেও হালকা করে ভাজবো, জাস্ট একটু নরম হয়ে যাবে। তাড়াতাড়ি নরম হওয়ার জন্য অল্প একটু নুনও অ্যাড করে দিতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকটা লঙ্কা কুচি। তারপরে এটাকে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, যেমন হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুনের মতো এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর ভালোভাবে মিক্স হয়ে গেলেই আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলুটা আছে, সেই আলুটাও এর মধ্যে দিয়ে দেব। তবে চেষ্টা করবেন আলুটাকে একদম গলিয়ে না দিতে, অনেক সময় আলু একদম গলিয়ে একদম গদগদে হয়ে যায়, সেটা ভালো লাগে না। তবে এই রকম একটু রাখলে খেতে ভালো লাগে, আলুটা টাইট টাইট থাকলে। তারপরে আলুটা দিয়ে আলুটার সাথে ভালোভাবে মশলাটাকে মেখে নিলাম। আলুটা একটু শক্ত আছে, তাই এরকম স্ম্যাশার দিয়ে এটাকে ভালো করে এরকম করে স্ম্যাশ করে নিচ্ছি। একটু গোটা গোটা কিছুটা স্ম্যাশ হয়েছে, এটাতে বেশ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি মিষ্টি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু জল দেব, যাতে মশলাটার সাথে আলুটা খুব ভালোভাবে মিশে যায়। খুব অল্প জল দিচ্ছি, দেখুন, খুব বেশি জল দিলে কিন্তু একদম টলটলে হয়ে যাবে, ওটা ভালো লাগবে না। এইরকম একটু জল দিলে যে শক্ত শক্ত ভাবটা আছে আলুর, সেটা চলে যায়, নরমও হয়ে যায় একটু একটু, বেশ একটা মাখা মাখা ব্যাপার চলে আসে। আর হয়ে যাবার পর একদম লাস্টে অ্যাড করে দিলাম বেশ অনেকটা ধনেপাতা। ব্যাস, দোসার পুর রেডি। খেতেও যেমন সুন্দর লাগে, দেখতে তো ভালো লাগেই। এবার বানিয়ে নেব নারকেলের চাটনিটা। এখানে দেখুন নারকেল নিয়ে নিয়েছি অনেকটা, আমাদের এখানে তো কোড়া নারকেল কিনতে পাওয়া যায় ফ্রোজেন, সেটাই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা বাদাম। বাদামের মধ্যে এখানে একটু রোস্টেড চানাও দেয়, আমি আর চানা দিই না, আমার শুধু বাদাম দিয়েই জানি না কেন ভালো লাগে। দিয়ে দিয়েছি দেখুন অনেকটা ধনেপাতা, দুকোয়া রসুন দিয়েছি, আর 1/2 ইঞ্চির মতো আদা দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর জল দিয়ে এটাকে দেখুন মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। একদম মিহি পেস্ট বানিয়ে নেব, এটাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। একটু মিহি বানালে না চাটনিটা খেতে অনেক টেস্ট হয়, আর যেহেতু ধনেপাতা দিয়েছি তাই একটু সবুজ সবুজ হয়েছে। এবারে চাটনিটাতে তড়কা লাগিয়ে দিচ্ছি। তড়কা বলতে ওই সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। সাদা তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে একটুখানি এরকম চড়বড় করে এলে এটা যে চাটনিটা বানিয়েছি তার উপরে ঢেলে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল চাটনি। এবার এটাকে ফ্রিজে চালান করে দেবো, মানে ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা ঠান্ডা চাটনিটা খেতে ভালো লাগে। তার আগে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। একটা জিনিস ভুল হয়ে গেছে, সাম্বারের সব দেখিয়েছি, কিন্তু যখন আমি রেকর্ড করেছি তড়কা লাগানোর, তখন দেখছি রেকর্ডই হয়নি। তো আমি বলে দিচ্ছি, আপনারা সেটা শুনে নিন। ঘি নেবেন প্যানে, বেশ অনেকটা ঘি নেবেন, যেহেতু তেল দেওয়া নেই এর মধ্যে। ঘিয়ের মধ্যে প্রথমেই হিং দেবেন, হিং, তারপরে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। হিংটা অবশ্যই দেবেন ঘিয়ের মধ্যে, যখন হিংটা পড়ে সেটাতে কিন্তু গন্ধটা একটা অন্য রকমই আসে, মানে সাম্বারের যে স্বাদের মাত্রাটা সেটা আরও অনেকটা বাড়িয়ে দেয়। দোসার ব্যাটার কিভাবে বানাতে হয়, যেহেতু আমি এই ব্লগে দেখাইনি, আপনাদের একবার বলে দিই।
দোসা বানানোর জন্য যে বিউলির ডাল লাগে, হোল বিউলির ডাল হলেও চলবে, 1 কাপ বিউলির ডাল, আর যে ইডলি রাইস পাওয়া যায় 3 কাপ ইডলি রাইস। ইডলি রাইসের সাথে 1 মুঠো চিড়ে, আর ডালের সাথে মানে বিউলির ডালের সাথে একটুখানি চানা ডাল আর মেথি দিয়ে ডালটাকে আলাদা, চাল আর চিড়েটাকে আলাদা ভিজিয়ে রাখতে হবে। তারপরে সকালবেলায় মানে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। আমি রাত্রে ভিজিয়ে দিই, সকালবেলা আমি বেটে নিই। তারপরে দুটোকে আলাদা আলাদা করে বেটে দুটোকে তারপরে মিক্স করে একটু নুন দিয়ে ফার্মেন্ট হতে বসিয়ে দিই। তো এই হলো দোসার ব্যাটার কিভাবে রেডি করে। আর এখানে এখন দেখুন দোসা বানানো হয়ে গেছে। আর এই প্লেটগুলো না এবারে আমি দেশ থেকে এনেছি, আপনাদের তো দেখিয়েছিলাম, বিশেষ করে এই দোসা খাওয়ার জন্যই। একসাথে সব হয়ে যায় প্লেটের মধ্যে, বেশ ভালো লাগে। আর এখানে দেখুন গরম গরম মুচমুচে দোসা রেডি। আলুর পুরটা আলাদা দিই, তাতে দোসাটা বেশ মুচমুচে থাকে। দেখছেন হাত দিয়ে ঠুকছি কি মুচমুচ করছে, মানে একদম শক্ত আছে কিন্তু এখনও গরম আছে, তো বেশ ভালো লাগবে খেতে। গরম গরম সাম্বার চাটনি সাথে এরকম দোসার পুর, বেশ ভালো লাগে এই মশলা দোসা খেতে। চলুন একের পর এক বানাই। গুবলুকে তো খাইয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে, এবার গোলক বসেছে। আসলে একসাথে বসে খাওয়া হয় না, কারণ গরম গরম একটু বানিয়ে না দিলে সেই মজাটা আসে না। এরকম একটা করে বানাই আর গোলককে দিয়ে আসি, তারপরে ওর হয়ে গেলে ঝটাপট আমার জন্য 2-3টে বানিয়ে আমিও বসে যাই। শীতের দিনে গরম গরম সব কিছুই খাবার মজাই আলাদা, যেরকম দোসাটাও গরম গরম সাম্বারের সাথে এইরকম গরম গরম দোসা চাটনি আর এরকম তরকারি দিয়ে দারুণ লাগে খেতে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নেক্সট ডে। সকালবেলা উঠেই আজকে বেশ অনেকগুলো ডোরম্যাট একসাথে কাচতে দিয়েছিলাম, সেগুলোই আজকে এখানে বের করে এখন শুকোতে দেব। আসলে ডোরম্যাটগুলোর নিচের যে রাবার ব্যাপারটা থাকে সেটার জন্য আমি পুরোপুরি হিটে শুকোতে পারি না। যে এয়ার ফ্লাপ থাকে সেটাই, সেই অপশনটাই দিই, মানে পুরো এয়ারে এটা শুকোয়। তার জন্যই হালকা হালকা স্যাঁত করে একটু ভিজে ভিজে থাকে, বিশেষ করে এরকম কটনের জিনিসগুলো। এই ডোরম্যাটটা তো জানেনই, এটা আমার মেন ডোরের একদম বাইরে আমি এটা পেতে রাখি। সেটা এতদিন রাখা ছিল ডোরম্যাটের সাথে, একসাথে অনেক ডোরম্যাট পাচ্ছিলাম না যে কাচতে দেবো, তো আজকে একসাথে সব কেচে নিলাম। এখানে বাথরুমেরও কিছু ম্যাট আছে, তো চলুন। এগুলো তো শুকিয়ে গেছে, কিন্তু যেটা ওই বাইরের ওটা তো খুব হেভি আর মোটা কটনের, ওইটা শুকোয়নি। তো এগুলো সব পাতলা পাতলা, তাই এগুলো শুকিয়ে গেছে। আবার জায়গায় জায়গায় পেতে দিলাম। এগুলো মাঝে মাঝে একটু কাচতে হয়, আসা যাওয়ার পথে রাখা থাকে তো খুব নোংরা হয়ে যায়। এবারে আমাদের যে ভ্যাকিউম ক্লিনারটা আছে, গত 4 বছর ধরে আমি একবারও পরিষ্কার করিনি। অনেক দিন ধরেই এটার ফিল্টারটা ইন্ডিকেট করছে, তো ভাবলাম আজকে একটু হাতে সময় আছে, এটাকে খুলে ভালো করে ফিল্টার ভেতরে ভেতরে যেগুলো পরিষ্কার করা যায় সেগুলোকে খুলে পরিষ্কার করে নেব। প্রত্যেকবার ভ্যাকিউম করার পর এইভাবে যে নোংরাটা জমা হয় সেটা এইভাবে খুলে পরিষ্কার করে নিই, কিন্তু এই যে কাঁচের জায়গাটা, এটাকে পুরোপুরি এভাবে খোলা যায়। তো এটাকে খুলে ভালো করে পরিষ্কার করব, তার আগে এখানে ফিল্টারটা বের করে দেখছি পুরো একটা নোংরা স্তর পড়ে গেছে, মানে ধুলোর একটা স্তর পড়ে গেছে। দেখুন, এটাকে হাতে করে করতে পারছিলাম না, তাই একটা ব্রাশ এনে ঘষে ঘষে নোংরাটাকে ছাড়ালাম। তারপরে একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে এটার ভেতরটাকেও ভালো করে ক্লিন করে নিলাম। এবারে এটাকে না ধুতে হবে। দেখুন এখানে একটা ট্যাপের চিহ্ন দেওয়া আছে, তার মানে এটাকে আপনাকে পুরো ওয়াটার দিয়ে, মানে জলের পুরো ট্যাপের কাছে নিয়ে গিয়ে জল দিয়ে ভালো করে ধুতে হবে। এটাকে ধুয়ে নেবার পরই দেখছি কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এখানে যে ট্যাপের ছবিটা ছিল সেটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। প্রথমে তো ধুলোয় পুরো ঢেকে গেছিলো, তারপরে যতটুকু খোলা যায় খুলে ভেতর থেকে এটাকে ভালো করে পরিষ্কার করলাম। আর এই রোলারটা দেখছেন, এইটাই যখন আমি ভ্যাকিউম করি রোল হয়ে হয়ে যা চুল থাকে সব চুল এটার মধ্যে আটকে যায়, সেটাকেও পরিষ্কার করে নিলাম। তবে ভ্যাকিউম করার আগে যে ফিল্টারটা জল দিয়ে ধুলাম সেটাকে কিন্তু কমপ্লিটলি একদম ড্রাই হতে হবে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আমি পুজোর জন্য কি কি শাড়ি কিনে এনেছি। তবে এটা 1 বছরের পুজোর জন্য না, এটা 2-3 বছরের জন্য আমি কিনে এনেছি। বাই চান্স যদি না যাই, মিনিমাম 2 বছরের জন্য কিনে এনেছি। তো সেগুলো শেয়ার করি। চলুন, আপনারা অনেকেই বলছেন যে কবে দেখাবে, তো ফাইনালি আমি নিয়ে এসেছি। চলুন, এই হলো আমার পুজোর শপিং। 6টা শাড়ি কিনেছি। হ্যাঁ, তার মধ্যে সবগুলোই সিল্কের আছে। আমি মেনলি সিল্কেরই কিনি।
আর সিল্কি আমার বেশি ভালো লাগে। একটা জর্জেটের কিনেছি এখানে, এটা তো আপনারা দেখেইছিলেন আমার ব্লগে, আমি মানে গায়ে ফেলে দেখছিলাম। তো এইখানে এই দুটো শাড়ি হচ্ছে সিল্কের, তার মধ্যে এইটা আমি কিনেছি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। এই শাড়িটা এই যে এইরকম দেখতে, প্রিন্টেড, পুরো গায়ে পুরো প্রিন্ট করা, আর পাটটা হচ্ছে এইরকম গ্রিন কালারের। এইরকম কালারের আমার শাড়ি নেই, তাই আমি এইরকম একটা শাড়ি কিনেছি। আঁচলটা জানি না আঁচলটা কিরকম, খুলছি না কারণ ভাঁজ করতে না আমার ভীষণ প্রবলেম হচ্ছে। এটা খুব সিম্পল আঁচল, এরকম গ্রে কালারেরই আঁচলটা, তাই আর এটা খুলছি না। এই একটা শাড়ি, আর সংস্কৃতি থেকে কিনেছি এইরকম একটা বাটিকের শাড়ি। এরকম একটা ব্ল্যাক ছিল, তো ব্ল্যাকটা আমার ওখানে না ভালো লাগছিল না, কিন্তু আমার মনে হলো ব্ল্যাকটা ফটোতে বোধহয় খুব ভালো লাগতো, কারণ ব্ল্যাক আর রানী কালারে ছিল, মানে এইটা হচ্ছে রানী ছিল আর এইটা হচ্ছে ব্ল্যাক ছিল। কখনো যদি ইচ্ছে হয় মানে ওখানে গিয়ে আবার যদি পাই শাড়িটা, তাহলে অবশ্যই নেব, কারণ ওই কালারটাও খুব সুন্দর। এখানে আনার পর আমার মনে হচ্ছে, তবে এটাও খারাপ নয় জানেন, এটাও খুব সুন্দর। এই কালারেরই ব্লাউজ, ইয়েলো এরকম ব্লাউজ, আর এরকম পুরো গায়ে বাটিকের কাজ করা। এটার আঁচলটা বা কুচিটা কোনো একটা ইয়েলো, তো আমি খুলছি না আর, কারণ এগুলো আমি যখন ব্লাউজ পিস করাতে না, যখন ফলস আর পিকো করাতে দিয়েছিলাম, শাড়িটাকে খুলে জাতা করে ফোল্ড করে দিয়েছিল, সেগুলোকে আমি আবার সুন্দর করে ফোল্ড করে এনেছি, কারণ একবার যদি খারাপভাবে ফোল্ড করে ব্যাগে নিয়ে আসি, চাপে পুরো শাড়িটা নষ্ট হয়ে যাবে, তাই খুব ভালোভাবে ফোল্ড করে এনেছি। তো ফোল্ডটার জন্য নষ্ট করছি না আর কি, এরকম ভাবেই দেখাচ্ছি। তারপরে যে যখন পরবো আপনাদের সাথে তো শেয়ার করবোই। এই গেল একটা শাড়ি, এটা সংস্কৃতি থেকে কিনেছি। আমার কাছে জর্জেটের একটাই শাড়ি, তাও কেউ একজন গিফট করেছিল আমাকে। তো আমি কখনো কিনি না জর্জেট, কারণ এগুলো খুব ভারী হয়। আমি মোস্টলি সিল্কেরই কিনি শাড়ি, আর তসরের ওপরই কিনি, আমার খুব ভালো লাগে, আমার ভীষণ ফেভারিট তসর। তো এইবারে একটুখানি অন্যরকম করার জন্য এইরকম কিনেছি আর কি। এই কালারের শাড়িটা দেখুন, এটার আরেকটা ছিল একদম সুন্দর, একটা রেড আর পিঙ্কের একটা মিক্স ছিল, খুব ব্রাইট কালারটা, কিন্তু আমি একটুখানি এইরকম কালার কিনলাম, কারণ প্রত্যেকবার খুব ব্রাইট তারাকদার বারাকদার একদম কালার কিনে আনি, তো ওই রকম অত ভাইব্রেন্ট কালার এবারে না কিনে একটু সাবেকি লুক দেওয়ার জন্য এইরকম টাইপের কালারগুলো কিনে এনেছি, একটু লাইট কালার, কারণ এই কালারগুলো আমি জানি অনেক বয়সকাল অবধি পরতে পারবো। কিছু কিছু শাড়ি আছে আমার এত মানে ব্রাইট, যেগুলো ভবিষ্যতে পরাটা খুব মুশকিল হয়ে যাবে, তাই কিছু কিছু শাড়ি কিনেছি যেগুলো অনেক বয়স অবধি পরতে পারবো। এই যে পুরো শাড়িটা হচ্ছে এই রকম, এটাও আমি সংস্কৃতি থেকে নিয়েছি, কারণ এটা তো দেখেছেনই, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর গোলকের একটা খুব পছন্দ করে আমাকে কিনে দিয়েছে, মানে ওর খুব পছন্দ হয়েছিল শাড়িটা, এটাও ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কিনেছি, কিন্তু এটা একটু ভারী। আমি সাধারণত খুব হালকা শাড়ি পরি, এখন আর ভারী শাড়ি পরতে ভালো লাগে না একদম, তো সেই জন্য হালকা শাড়ি কিনি, কিন্তু এইটা একটু ভারী হয়ে গেছে, কিন্তু যেহেতু গোলক পছন্দ করে কিনে দিয়েছে তাই এটা আমি নিয়েছি। বললো তোমাকে এই কালারটা খুব মানাবে, তুমি এটা নাও। খানিকটা দেখতে না বেনারসির মতো, দাঁড়ান আপনাদের এইটা একটু খুলে দেখায়। এই যে দেখুন, এই রকম পাটটা হচ্ছে এইটা, আঁচলটাও এটা, আর গাটা এটা। কালারটা বললো তোমাকে খুব ভালো মানাবে, আর এরকম কালারের আমার নেই, কালারটা খুব ভালো লেগেছে আমার, ভীষণ সুন্দর, এটাকে বোধহয় জাম কালার বলে। তো যাই হোক, এইটা ভীষণ ভালো লেগেছে, তো এইটা একটা কিনেছি, এইটা কিনেছি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। আর একটা আমি শাড়ি কিনেছি সংস্কৃতি থেকেই মেনলি কিনেছি 4টে শাড়ি, আর 2টো কিনেছি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। এইটা একটা কিনেছি, এই কালারটা আমার খুব ভালো লেগেছে, বললাম না এবার একটুখানি সব লাইট লাইট কালার কিনেছি, 2টো ছাড়া বাকি সবই লাইট কালার কিনেছি, কারণ যাতে ভবিষ্যতেও পরতে পারি। এই কালারটা দেখুন কি মিষ্টি কালারটা, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এটা এক কালারের, এই দেখুন
ব্লাউজটাও হচ্ছে এইরকম, কিন্তু এই কালারের, কিন্তু একটু অন্যরকম। যখন পরবো তখন তো দেখতে পাবেনই, খুব সুন্দর ব্লাউজটা। তবে আমি সেরকম কোনো ডিজাইনের বানাই না ব্লাউজ, মানে জানি না যেখানে বানাই সেখানে ঠিকঠাক বানাতে পারবে কিনা, যদি নষ্ট হয়ে যায়। তাই একটা আমার যে ব্লাউজের মাপ আছে ওই মাপেই সব বানিয়ে নিয়ে আসি। তো এই হলো আর একটা শাড়ি, কালারটা আমার খুব পছন্দ হয়েছে, মিষ্টি। সংস্কৃতিতে এটা আমি ফেসবুকের ওরা একটা পোস্ট দিয়েছিল, সেখানে দেখেছিলাম। তো ওখানে আমাকে এই শাড়িটা দেখাতেই আমার খুব পছন্দ হয়েছিল। তো এই যে এই একটা। তো প্লিজ শাড়িগুলোর মানে দাম জিজ্ঞাসা করবেন না, আমি দাম সত্যি কথা আমি এখানে বলে দিচ্ছি যে আমি দাম আপনাদের বলতে পারবো না, কারণ এখন সবাই শাড়ি টুকটাক কিনেই থাকেন। আপনারা আন্দাজ করতে পারবেন এই শাড়িগুলোর দাম কত, বা গুগলে গেলে বা যে কোনো জায়গায়, যে কোনো মানে যারা বুটিক আছে তাদের শাড়িগুলো দেখেও আন্দাজ করতে পারবেন যে শাড়িগুলোর দাম কত আর কি। কারণ এই কারণেই বলছি না, এত কন্ট্রোভার্সি হয় না, সেই কারণে আমি দামটা বলতে চাইছি না। তাই প্লিজ আমাকে কেউ দাম জিজ্ঞাসা করবেন না। তো এই গেল আরেকটা শাড়ি, আর একটা খুব পছন্দের শাড়ি আমার। এটাকে কি বলে, প্রত্যেকটা শাড়ি মোটামুটি বাটিকটা চিনি, সিল্কের যেটা আছে সেটা চিনি, কিন্তু মানে শাড়ির মানে কোনটাকে কি শাড়ি বলে সেটা আমি কিন্তু জানি না। হ্যাঁ, নাম জানি না। তবে এইটা শুনছিলাম লাম্বানি না একটা কি বলছিল, আমার ঠিক মনে নেই। এইটা আমার মানে খুব ভালো লেগেছিল। আর এটাও দেখুন আমি অনেক বয়স অবধি কিন্তু পরতে পারবো। এই যে দেখুন এরকম কাজ করা আছে, পুরো গায়ে হয়তো এরকম কাজ করা নেই। এই যে এইটা হচ্ছে পাড়, এটা বোধহয় আঁচল না, এটা গায়ের কোনো একটা জায়গা হয়তো পড়বে এই রকম। আর দেখুন কালার কম্বিনেশনটা কি সুন্দর, এটা তসর কালার আর এই রকম রানী পিঙ্ক। এই রানী পিঙ্কটা আমার খুব ফেভারিট একটা কালার, এটা আমাকে ভালো মানায়ও। তো সেই কারণে আমি এটা কিনেছি, আর খুব ভালো লেগেছে শাড়িটা, পুরো তসরের একদম। আর এই তসরটা আমার ভীষণ ভালো লাগে। তো এই একটা কিনেছি, এটাও আমি সংস্কৃতি থেকে কিনেছি। তো এইটাকে আপনারা যে গুগল করলে জেনে যাবেন কি বলে, আমি ঠিক জানি না। এটা না এই কাজটার ওপরও হয়, আবার গুজরাটি কাজের ওপরও হয়, দুটোই দেখতে ভালো লাগে। আমার ইচ্ছে ছিল গুজরাটি কাজের ওপর কেনার, কিন্তু গুজরাটি কাজের ওপর পাইনি, আমি এই কাজের ওপরই পেয়েছি। তো এটাই নিয়েছি, এক পিসই ছিল ওদের কাছে, বললে এটাই লাস্ট আছে। আর এইটা হচ্ছে আঁচলটা, এই দেখুন। তো এই হলো আমার পুজোর শপিং, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো আমার শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বারবার বলছি প্লিজ আমাকে দাম জিজ্ঞাসা করবেন না, ঠিক আছে? আমি দামটা বলতে পারবো না। তো যাই হোক, চলুন, শাড়িগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের মতো বাই বাই।